আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা তুলে ধরতে চলেছি নারীর শিক্ষা, উন্নয়ন ও ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ কিছু দিক। একজন নারী শিক্ষিত হলে একটা গোটা প্রজন্ম শিক্ষার আলো পায়। আজ আমরা আলোচনা করব কিভাবে নারী শিক্ষা সমাজকে বদলে দিতে পারে। নারী অগ্রগতি মানে শুধু আর্থিক উন্নয়ন নয়, বরং আত্মবিশ্বাস, সম্মান ও নিজের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। নারী ক্ষমতায়ন শুধু একটি শব্দ নয়, এটা একটা চলমান সংগ্রাম যা সমতার পথ তৈরি করে। এই বিষয়ে আমরা আলোকপাত করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একটি বিশেষ অতিথি ডক্টর হৈমন্তী ভট্টাচার্য ম্যাডাম। তো ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো উনি একজন ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচারে, প্রিন্সিপাল এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে উনি রয়েছেন। ওনার সাথে পরিচয় করে নেব, চলুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। তো সত্যি আজকে ম্যাডামকে পেয়ে আমরা সত্যি গর্বিত এবং আপ্লুত আজকে আমাদের এই প্ল্যাটফর্মে। তো ম্যাডামের কাছে জেনে নেব যে পজিটিভ বার্তায় এসে প্রথমবার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। অফিসে ঢুকে আপনাদের এই সুন্দর স্টুডিওটা দেখে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যে একটা সুন্দর জায়গায় আসলাম আজকে। সৌন্দর্য তো সবাইকে আকর্ষিত করে, অবশ্যই। তাই আপনাদের যে সুন্দর করে সাজানো, তাছাড়া আপনারা গাছ রেখেছেন, অর্নামেন্টাল প্ল্যান্ট, যেহেতু আমি এগ্রিকালচারে চাকরি করি, সেটা আমাকে আরও অনেক বেশি আকৃষ্ট করলো। এবং সেটা নিশ্চয়ই আপনারা গুণাগুণ জানেন দেখে আপনারা প্ল্যান্টেশন প্রোগ্রাম করছেন বড় করে, যে গাছ আমাদের কি দেয়। গাছ আমাদের জীবন, গাছ আমাদের সম্পূর্ণভাবে এখন রক্ষণাবেক্ষণ করে চলছে। আমাদের যে অক্সিজেন আমরা, যেটা আমাদের অপরিহার্য, সেই গাছ আমাদের দিচ্ছে। কত সুন্দর করে চতুর্দিকে আপনারা লিভিং প্ল্যান্টস লিখেছেন, সেটা থেকে অক্সিজেন পাচ্ছে সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সুন্দর, সজীব এবং সতেজ গাছকে আপনাদের স্টুডিওতে রাখার জন্য। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। তো আরেকটা বিষয় আপনাকে জানাই যে আমাদের যিনি প্রেসিডেন্ট স্যার আছেন ডক্টর মলয় পীর স্যার, উনি আমাদের উদ্যোগ যেটি নিয়েছেন, পজিটিভ উদ্যোগ আরও একটি, যে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে প্রক্রিয়া, এবং সেই 1 কোটি গাছ লাগানোর প্রক্রিয়াতে আমরা সকলে ওনার সাথে আছি। এবং আগামী 1 বছরের মধ্যে সেটা আমরা বিভিন্ন দপ্তরে বলুন, স্কুলে বলুন, কলেজে বলুন, বিভিন্ন জায়গায় সেই 1 কোটি গাছ আমরা লাগানোর কাজ আমরা শুরু করে দিয়েছি। এই বিষয়ে আপনি কি বলবেন? গাছ আমাদের প্রাণ, সবারই প্রাণ হওয়া উচিত। কারণ আমরা এখন বুঝে গেছি, জেনে গেছি, সচেতন হয়ে গেছি যে আমাদের বাঁচতে হলে বাঁচার যে রসদ, সেটা আমাদের গাছে দিতে পারে। কিন্তু যেহেতু আমরা প্রগতির দিকে যাচ্ছি, উন্নয়নের দিকে যাচ্ছি, আরবানাইজেশনের দিকে যাচ্ছি, আমাদের অনেক গাছ কেটে রাস্তাঘাট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ হচ্ছে উন্নয়নের স্বার্থে। সেটাকেও আমরা অস্বীকার করতে পারবো না, সেটাও দরকার, প্রয়োজন। এমন না অপ্রয়োজনে কেউ গাছ কেটে ফেলছে, এখন সেটা আর নেই। প্রয়োজনে হয়তো কাটা হচ্ছে, কিন্তু আমাদের সেই ব্যালেন্সটা করতে হবে। কারণ আমাদের যে এনভায়রনমেন্ট, সেটাকে আমরা কোনোভাবেই ক্ষতবিক্ষত করতে পারবো না। তাহলে প্রকৃতি আমাদের সাথে আমাদেরকে এমন মার দেবে যে আমরা আর বাঁচার রাস্তা খুঁজে পারবো না। সুতরাং প্রকৃতিকে আমাদের অক্ষত রাখতে গেলে আমরা যদি একটা গাছ কাটি, সেটার বদলে মিনিমাম আমাদের 3টা গাছ লাগানো দরকার। এবং সেই উদ্দেশ্যেই পজিটিভ বার্তার যে কর্ণধার বা আপনারা সবাই যে একটা টার্গেট নিয়েছেন প্ল্যান্টেশনের, 1 বছরে 1 কোটি গাছ লাগাবেন, সেটাকে আমি একটি অত্যন্ত শুভ উদ্যোগ মনে করি এবং সম্পূর্ণভাবে সাথে আছি। একটাই শুধু কথা, আমরা এগ্রিকালচারে চাকরি করছি, আমি প্রায় 32 বছর ধরে, যে গাছ লাগানোর সাথে সাথে গাছকে সংরক্ষণ করা এবং ওর যত্ন নেওয়ার দায়িত্বটাও পাশাপাশি সবাই মিলে নিতে হবে। না হলে একটা গাছ লাগালে একটা শিশুকে যেমন জন্ম দিলেই হয় না, ও রক্ষণাবেক্ষণ করতে হয়, পারভারিশ করতে হয়, তাহলে গিয়ে একটি সুন্দর, সজীব, সুস্বাস্থ্যের অধিকারী একটি পজিটিভ সন্তান হয়। একদম ঠিক। সেই রকম গাছও একটি প্রাণ আছে, ওকেও রক্ষণাবেক্ষণ করে আমরা যদি রাখি, তাহলেই সে বড় হবে, ফুল ফল দেবে, আমাদের কাজে আসবে, আমাদের এনভায়রনমেন্টের কাজে আসবে, পরিবেশকে আমাদের সুন্দর ও সতেজ রাখবে। একদম।
হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডামকে। খুব সুন্দর করে ম্যাডাম আমাদের বললেন গাছ আমাদের সত্যি আমাদের কি দরকারি। অবশ্যই আমরা সকলেই জানি গাছ আমাদের কি, আমরা যে শ্বাস-প্রশ্বাস নিই, সেই যে অক্সিজেন আমরা গ্রহণ করি সেই অক্সিজেনটা কিন্তু আমরা গাছের কাছ থেকেই পাই এবং সেটা আমরা সকলেই জানি। অতএব আমরা এই গাছ লাগাবো এবং গাছকে রক্ষা করব। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে আমরা যে আজকে মূল আলোচনায় ফিরে যাব। তো ম্যাডামের সাথে সেই আলোচনার প্রসঙ্গে আমি কিছু প্রশ্ন ম্যাডামের কাছে করে নেব এবং ম্যাডাম সেই প্রত্যুত্তর আমাদেরকে দিয়ে দেবেন। তো প্রথমেই জানতে চাইবো ম্যাডাম আপনার কাছ থেকে যে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে আপনার মানসিকতা কি, একটু জেনে নেব আপনার কাছ থেকে। নারী শিক্ষা একটি একটি আমাদের জীবনের একটি প্রথম পদক্ষেপ, যেটার মাধ্যমে একটি নারী তার সম্পূর্ণতা খুঁজে পায়। তাই নারী শিক্ষা অবশ্যই আমাদের প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত। প্রতিটি বাড়িতে প্রতিটি কন্যা সন্তানকে আমরা শিক্ষিত করব এবং সেই প্রচেষ্টায় আমরা পজিটিভ বার্তা দেব যে সবাইকে নারী শিক্ষার যে অধিকার, সেই অধিকার আমরা দেবই দেব। তাছাড়া নারী শিক্ষার সাথে আপনি নারী ক্ষমতায়ন একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি একদম পরিপূরক। যখন একটি নারী শিক্ষিত হয় অটোমেটিক্যালি তার প্রগতি শুরু হয়ে যায় এবং সে ক্ষমতায় আসীন হয়ে যায়, সে প্রগতিশীল হয়, তার মধ্যে নিজস্ব ক্ষমতা চলে আসে। ক্ষমতা স্বাধীনতার, ক্ষমতা অর্থনৈতিক, ক্ষমতা মনন শক্তির, ক্ষমতা চিন্তনের এবং ক্ষমতা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। তাই আমরা নারী শিক্ষা এবং ক্ষমতায়নকে পরিপূরক বলে মনে করি। তাই আমরা এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে এই বার্তা দেব যে আমরা সবাই প্রতিটি নারীকে শিক্ষার সুযোগ করে দেব বা তার যে অধিকার, সেই অধিকার থেকে আমরা কাউকে বঞ্চিত করব না। ঠিক, একদম। খুব সুন্দরভাবে আমাদের ম্যাডাম বলে দিলেন নারীর ক্ষমতা এবং প্রগতি সত্যি দরকার। আমাদের শিক্ষা থাকলেই সেখানে প্রগতি আসবে, প্রগতি থাকলেই অটোমেটিকলি একটার সাথে একটা লিঙ্ক আছে আমাদের। সেই লিঙ্কে আমরা সত্যি এগিয়ে গেলে এবং নারীদের শিক্ষিত করলে সমাজও উন্নতি অবশ্যই হবে। তো এরপরে ম্যাডামের কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে আমরা আসবো। নারী শিক্ষাকে কি শুধু একটি অধিকার না একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি? আপনি কি মনে করেন এটার বিষয়ে? স্বামী বিবেকানন্দের কথা ভীষণ মনে পড়ে আমার। আমরা যারা বাঙালি, আমরা কিন্তু স্বামী বিবেকানন্দকে আমাদের একদম প্রাণ পুরুষ মনে করি, আইডল ভাবি, আমাদের প্রাণ পুরুষ, আমাদের মহামানসী বলতে প্রথম যে মানুষটার কথা আমাদের মনে হয় সে স্বামী বিবেকানন্দ। কোথায় জানি পড়েছিলাম, উনি লিখেছিলেন যে একটি দেশ কতখানি উন্নত সেটার পরিমাপ বা পরিসংখ্যান হবে সেই দেশের নারী কতটা শিক্ষিত। কি সুন্দর কথা! নারী যত বেশি শিক্ষিত সেই দেশ তত বেশি উন্নত হবে। যেই দেশ পিছিয়ে পড়া নিশ্চয়ই জানবে সেখানে নারী পিছিয়ে রয়েছে বা নারী শিক্ষা সেখানে পিছিয়ে রয়েছে। উনি আরও বলেছিলেন, ওইখানে পড়েছিলাম আমি, আজকে ঠিক কোন জায়গায় মনে পড়ছে না, কিন্তু কথাগুলো মনে আছে যে উন্নতি প্রগতি হচ্ছে একটি পাখির মতো। পাখি ওড়ে, আকাশে ওড়ে। আমরাও যখন বলি না যে একদিন তুই আকাশে উড়বি, মানে উন্নতির সেই সোপানে পৌঁছে যাবে। সেই যে উনি বলছিলেন যে না, একটি পাখির দুটো ডানা, একটি পুরুষ একটি নারী, দুটো ডানায় যদি শক্তিশালী হয় তাহলেই সেই পাখিটি অনেক দূর পর্যন্ত উঠতে পারবে। না হলে একটা ডানা যদি উইক থাকে সে অল্প একটু উড়ে আবার মাটিতে পড়ে যাবে। তো সেই কথাটাই আমি আবার বলছি যে নারী শিক্ষাটা একটা জাতির জন্য ভয়ঙ্করভাবে দরকার। একটি নারী যখন তার শুধু বাচ্চাকেই কিন্তু শিক্ষিত করে না, একটি প্রজন্মকে শিক্ষিত করে। মা একটি সমাজ তথা রাজ্য তথা দেশ সম্পূর্ণ ক্ষেত্রে ওর শিক্ষা, মানে এটা লিঙ্ক, একটার সাথে একটা জড়িয়ে 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 শিক্ষিত হয়ে যায়। তাছাড়া আমি পড়েছিলাম এক জায়গায়, নেপোলিয়ন বলেছিলেন যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত দেশ দেব, একটি সভ্য জাতি দেব। কত বড় কথা যে একটা শিক্ষিত মা থাকলে একটা সভ্য জাতি তৈরি করা যায়, সমাজ তৈরি করা যায়, স্বচ্ছ মানে সভ্য জাতি, সভ্য সমাজ তৈরি করা যায়, একটি দেশ তৈরি করা যায়, একটা উন্নত দেশ তৈরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে দেশ মানেই তো জাতি। আপনি যেটা বললেন যে মা শিক্ষিত হলে, নারী শিক্ষিত হলে একটি দেশ সভ্য হবে, দেশ প্রগতিশীল হবে, দেশ উন্নত হবে। আর আমরা তো প্রতি পদক্ষেপে দেখতে পাচ্ছি যে আমাদের
যে স্ট্যাটিস্টিক্স তাতে বলে যে আমাদের 140 কোটি ভারতবাসীর মধ্যে 50% নারী। হুম। তো এটা আমরা সবাই বুঝি, হয়তোবা আমরা কাজের ক্ষেত্রে বোঝা এবং মানা এবং কার্যক্ষেত্রে প্রয়োগ করার মধ্যে অনেক পার্থক্য আছে, এই জায়গাতেই আমরা পিছিয়ে রয়েছি। আমরা বুঝি যে 50% যদি মহিলা হয় তাহলে মহিলা ক্ষমতায়নের খুব দরকার, নাহলে কীভাবে, তাহলে তো প্রথমেই 50% পিছিয়ে রইল, কোনোভাবেই তো আর 50-এর উপরে উঠতে পারবে না। না, 50% ছেলে, ভাবে নিলাম 50% ছেলেই শিক্ষিত, ভেবে নিলাম 50% ছেলেই ক্ষমতাশালী, কিন্তু বাকি 50% তো প্রথমেই পিছিয়ে রয়েছে আমাদের দেশ। এই যে আপনি বললেন একটু আগে স্বামীজির কথায় যে একটা পাখির ডানা যদি দুটোই ঠিক থাকে তাহলে সে উঠতে পারবে, যদি একটা পাখির ডানা যদি পুরুষ থাকে, একটা পাখির ডানা যদি মহিলা থাকে, তাহলে দুটো যদি সুন্দরভাবে থাকে, ব্যালেন্স করে ওড়াটা সুন্দর হবে, শক্তিশালী হয়, তাহলে তো প্রগতি হবে। একদম, নাহলে তো প্রগতি আধা হয়ে রইল। ঠিক। তো সেখানে আমরা দেখেছি যে যে দেশে মেয়েরা বেশি শিক্ষিত সেই দেশে অর্থনীতি অনেক স্ট্রং। কারণ আজকে আপনি আমি শিক্ষিত বলে আজকে আমরা উপার্জন করতে পারছি, আমরা জিডিপিতে আমাদের কন্ট্রিবিউট করছি, আমাদের যে দেশের জিডিপি, যে গ্রস ইনকাম আমাদের, সেটাতে আমাদেরও কন্ট্রিবিউশন আছে, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা ইনকাম করছি, ট্যাক্স দিচ্ছি, পুরুষের সাথে সমানভাবে আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের দেশ উন্নত হচ্ছে। আমাদের কাছ থেকে ব্রত মানে দেশ কিভাবে উন্নত হয়, যখন একটা ট্যাক্সিং যে হয় সেটার মাধ্যমেই দেশ উন্নতি হয়। আমাদের রাস্তাঘাট, পথ, আমাদের এয়ারপোর্ট, আমাদের সব কিছু যেভাবে তৈরি হচ্ছে, যেভাবে সুন্দর হচ্ছে, এটার কারণ যে আমরা এখন অনেক প্রগতির দিকে আমাদের ভারতবর্ষ আমরা হাঁটা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা মেয়ে, আজকে বাবা মা এখন মেয়েকে ছেলেদের মতোই পড়াশোনা করাচ্ছে। মেয়ে যদি ডাক্তার হয়, ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, এরকম না যে শুধু ছেলেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে, মেয়েকে পড়াচ্ছে না। এখন ভারতবর্ষে মানে খুব কম পাওয়া যাবে বাবা মা কষ্ট করে হলো, নিজেরা কষ্ট করে হলে মেয়েদেরকে পড়াচ্ছে। তাই আমাদের যে দেশের উন্নতি বা আমাদের সেটার ক্ষেত্রে নারী শিক্ষা বিশেষ দরকার এবং প্রতিটি ঘরের থেকে দরকার। এইটার থেকে আর কোনোভাবেই আমরা মেয়েদেরকে বঞ্চিত করতে পারবো না। এটাই হোক আমাদের পজিটিভ বার্তা। একদম একদম ঠিক কথা বলেছেন। মেয়েরা উন্নতি না করলে সমাজ এগোবে না, আর সমাজ না এগোলে আমরা সত্যি পিছিয়ে পড়ব। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে আবারও আসবো ম্যাডামের কাছে আরও একটি প্রশ্ন নিয়ে। একটা মায়ের শিক্ষিত হওয়া একটি প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আপনি কি মনে করেন এই বিষয়ে, যেটা একটু আগে আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছিল? মা শিক্ষিত হওয়া কিরকম দরকার সেটা আমার ভীষণ নিজেকে দিয়ে বলতে ইচ্ছা করছে, জানি না এটা ভালো লাগবে কিনা, কিন্তু আমি মনে করি যে মার শিক্ষার প্রচণ্ড দরকার। আমার দুটো সন্তান আছে, ওদেরকে বড় করার ক্ষেত্রে আমি দেখেছি যে অ আ ক খ আমি শিখিয়েছি, অঙ্ক আমি করতে শিখিয়েছি। ইভেন আমার ছেলে যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে সেখানেও আমি গিয়ে ওকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। এখন প্রশ্ন আপনার মনে আসছে যে আপনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ার? না, মা শিক্ষিত হলে এবং মার যদি ইচ্ছা থাকে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকেও কিন্তু মোটামুটি একটা ধাতস্থ করতে পারবেন। এটা তো রকেট সায়েন্স না যে এটাকে চাঁদে গিয়ে পড়তে হবে। যে কোনো সাবজেক্ট মা যদি শিক্ষিত হয়, ও ছেলে পড়াশোনা করছে কিনা পড়াটা ধরতে পারবে, যে তুমি এটা করেছো কিনা দেখি তো, কি লিখেছো দেখি তো, তোমাকে একটা কোশ্চেন দিলাম এটা লিখে দেখাও তো। মা শিক্ষিত হলে কোশ্চেনটার আনসারটা তো মিলিয়ে তো দেখতে পারবে। এটা কম্পিউটার সায়েন্সই হোক আর এটা এমবিবিএস যে কোনো সাবজেক্টই হোক, তো এইটাতে মাকে ফাঁকি দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হলো প্রাথমিক যে শিক্ষা, সেটা সব বাচ্চারাই মার কাছেই করে, এবং দেখবেন প্রাইমারি স্কুলগুলিতে সেখানে মহিলা টিচারই রাখা হয়, কারণ মেয়েদের ধৈর্য সহ্য অনেক বেশি, মমতা বেশি, স্নেহ বেশি। তো প্রাথমিক যে শিক্ষা বাচ্চাদের, সেই শিক্ষাটা মাদের কাছেই ওরা পায়, এবং বেসটা পড়াশোনার বেস, মানসিকতার বেস, মনস্তত্ত্বের বেস, পজিটিভ মেন্টালিটির বেস, সব কিছু কিন্তু মায়ের কাছেই গড়ে ওঠে ওদের। আমরা যদি 1 to 5 ধরি, একটা বাচ্চার যখন 10-11 বছর পর্যন্ত কমপ্লিটলি মার উপরে ডিপেন্ড থাকে ওরা, সেই 11 বছরের মধ্যে কিন্তু ওর মধ্যে অনেক পজিটিভিটি এসে পড়ে, অনেক পজিটিভিটি, আত্মিক বলুন, মেডিটেশন বলুন, ঈশ্বর বলুন, সমস্ত কিছু, প্রার্থনা বলুন, শুধু পড়াশোনা কেন বলবো, খেলাধুলা বলুন, কালচার বলুন, গান বাজনা, সব কিছু মাই নিয়ে যাচ্ছে। সুইমিং বলুন, ক্যারাটে বলুন, মাই তো নিয়ে যায় ম্যাক্সিমাম। আপনার বাচ্চাকেও আপনি নিয়ে গেছেন, আমাদের বাচ্চাদেরকেও আমি নিয়ে গেছি।
মারাই এগুলিতে উদ্বুদ্ধ করে হুম। এবং মারাই ওদেরকে সেগুলি শেখায়। এবং আমার মনে হয় যে মার শিক্ষিত হওয়া, মা পজিটিভ থাকা, মার মানসিকতা সমৃদ্ধ থাকা একটি সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য মূল চাবিকাঠি। একদম। মায়েরাই কিন্তু প্রথম শিক্ষাগুরু সন্তানের মাই হয়। মাই হয়। এবং মাই সেগুলো মানে একটা সন্তানকে উপযুক্ত তৈরি করতে গেলে মাই কিন্তু মেন। হুম। বাবারা তো অবশ্যই বলবো হ্যাঁ বাবারা পাশে থাকেন, বাবারা করেন, কিন্তু মেন হচ্ছে মা। হুম। মা যদি ঠিকঠাকভাবে বাচ্চাকে এগিয়ে নিয়ে যায়, বাচ্চা কিন্তু সেই লক্ষ্যে বা শিখরে কিন্তু পৌঁছাতে ঠিক পারে। পারে। ঠিক। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। এরপরে আবারও আসবো ম্যাডামের কাছে যে একজন শিক্ষিত নারী সমাজে অন্ধবিশ্বাস বা কুসংস্কার দূরীকরণে কতটা ভূমিকা রাখে, একটু জেনে নেবো আপনার কাছ থেকে আবারও। নারী যখন শিক্ষিত হয় তখন তার প্রতিদিন একটা না একটা বিষয়ে জানার আগ্রহ জন্মায়। আমি আমার মধ্যে তো ভীষণ জন্মায়। আমার নিজের এখন যে পড়াশোনা করছি সেটা হলো নিউক্লিয়ার ওয়্যার, একটা অন্য ধরনের সাবজেক্ট, ঠিক না? একদম তাই। কেন? যে আমরা রিসেন্টলি দেখছি যে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হচ্ছে হুম। ইরানের সাথে, হুম। আমেরিকার এর সাথে, তার বা আমাদের কয়েকদিন আগে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে হয়েছিল। ইন্ডিয়ার যেটা হলো। আমরা ভয়ে তটস্থ, কখন নিউক্লিয়ার বোম ফেলে দেবে, হুম। কি করবে। সেটার থেকে আমার মনের মধ্যে একটা কৌতূহল জন্মালো যে নিউক্লিয়ার ওয়্যারটা কি। পড়াশোনা করি তো এটার ভয়াবহতা, হিরোশিমা নাগাসাকিতে ফেলেছিল, সেখানে আমরা অনেক শুনেছিলাম যে ওইখানকার মানে 100 বছর ধরে মানুষ তাকে সাফার করেছে সেই এক নিউক্লিয়ার মানে যে পরমাণু বোমাটা ওখানে ফেলা ফেলা হয়েছিল। হয়েছিল। তার কারণে মানে মানুষ অনেক দিন সাফার করেছে। হুম। অনেকে কানে শুনতে পেত না, 2-3 প্রজন্ম ধরে চোখে দেখতে পেত না, অনেক শারীরিক এবং মানসিক কষ্ট, মানুষ পঙ্গু পঙ্গু হয়ে হয়ে গেছিল। তারপরে বায়ু দূষণ বায়ু হয়েছে, দূষণ এখনো হয়েছিল, পর্যন্ত সেখানে। সেখানকার মাছ, অ্যানিমেল, পশু পাখি অনেক মারা গেছিল এবং তারপরে যারা জন্মাচ্ছিল তারাও সুস্থ না, সুস্থ না। শারীরিক থেকে অক্ষমতা নিয়ে জন্মাচ্ছিল, চ্যালেঞ্জ যাকে বলে ওরা। এইটা নিয়ে পড়াশোনা করছি। তো আপনি যেটা বললেন যে কুসংস্কার থেকে শিক্ষিত নারী কিভাবে সমাজকে মানে কুসংস্কারটা কি দূরীকরণ দূরীকরণ করতে পারে, এটাতে একটা উদাহরণ দিই। যেমন কুসংস্কারের মধ্যে আছে আমাদের যেটা প্রথম আমাদের কাছে আসছে বাল্যবিবাহ। আপনি জানেন কি না ত্রিপুরাতে বাল্যবিবাহে ভারতবর্ষের 2য় স্থানে আছে। আপনার কাছে শকিং লাগছে না? একদম তাই। হ্যাঁ, শকিং আমাদের কাছেও লাগছে। যেখানে লিটারেচারে, শিক্ষার হারে ত্রিপুরা আজকে ভারতবর্ষের একটা মানে প্রথম সারির রাজ্য। সেখানে বাল্যবিবাহ কেন? বাল্যবিবাহ প্রথম 2য় মধ্যে আছে। সবাই আমরা জানি বাল্যবিবাহ ভীষণ, আমরা শুনে এসেছি বহুত আগে থেকে, যেখানে রামমোহন রায়, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটার প্রতিবাদ করে তখন 100 বছর আগে একটা সময় বাল্যবিবাহর ভয়াবহতা এই শিক্ষিত সমাজে এখনো এখনো, এবং ত্রিপুরাতে বাল্যবিবাহতে স্থান 2য়। চিন্তা করা যায়? তো এইটা যখন আমাকে আজকে থেকে ধরুন 6-7 মাস আগে আমার মানে এখানকার যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, উনি একটি সভাতে আমাকে বলল, ম্যাডাম আপনি তো অনেক সামাজিক কাজ করেন, আপনি জানেন যে বাল্যবিবাহে ত্রিপুরার স্থান 2য়, সেটার উপরে আপনারা কেন সোচ্চার হচ্ছেন না, সচেতনতা বৃদ্ধি করছেন না এবং কাজ করছেন না? তখন আমার মনের মধ্যে খুব একটা নাড়া দিল, আন্দোলন হলো, যে এটা কী কথা, যেটা 100 বছর আগে আমাদের ভারতবর্ষ থেকে দূরীকরণ করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছিল এবং একটা মানে প্রচেষ্টা মানে কি ভয়াবহ প্রচেষ্টা চলেছিল এবং সেটা ইতিহাস বলে। আজকে আবার হঠাৎ করে মাথাচাড়া দিয়ে এটা উঠেছে কেন এই শিক্ষিত সমাজে, যেখানে আমাদের রাজ্য এত শিক্ষার হার? তখন সেটা নিয়ে আমি একটু গ্রামে গঞ্জে একটু আলোচনা সভা করে করে সার্ভে করা শুরু করলাম। সেখান থেকে যে তথ্য উঠে আসলো, সেখানে আমি দেখলাম যে ওইখানকার মানে মারা শিক্ষার হার বলতে পুঁথিগত শিক্ষা আছে, মাধ্যমিক হয়তো পাশ করেছে, 8 হয়তো পাশ করেছে, কিন্তু বিবর্তনের জন্য যে মানসিক শিক্ষার দরকার সেটা ওদের মধ্যে আসেনি। মেয়ে মানেই তুমি ওদেরকে বিয়ে দিয়ে দিতে হবে, না হলে ওরা বাড়িঘরে থাকলেই কলঙ্ক হবে, বাড়িঘরে থাকলেই খরচা বাড়বে, বাড়িঘরে আরও বেশি থাকলে আরও বেশি ওর
জামা কাপড়ে খরচা, হুম। মেয়েদের তো একটু জামা কাপড় বেশি পরতে হয়, জামা কাপড়ে খরচা, মানে আমি নানা কথা শুনে আমি মানে একটা কীরকম আমার লাগতে শুরু করছিল যে এখনো এই কথাগুলো আছে, শুনতে হচ্ছে। এখনো মেয়েরা এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে যে ওকে বিয়ে দিতে হবে কারণ ও নিজে সুরক্ষিত না এই সমাজে। এটা কি অপরাধ ওর? ও সুরক্ষিত না, এই জন্য ওকে 13 বছরে বিয়ে দিয়ে দেওয়া হবে। মেয়েটার কি দোষ? কি দোষ? ও তো বিয়ের মানেটাই জানে না। হুম। বিয়েতে তো যে শারীরিক মানসিক যে একটা বয়স লাগে বোঝার জন্য, সে বয়সই ওর হয়নি। ও তো 20 ফুল ফোটার আগে ওর জীবন শেষ হয়ে গেল। হয়তো দেখা গেল ওর বাচ্চা হতে গিয়ে ও মারা গেল, হয়তো দেখা গেল ওর বাচ্চা হলো একটা পঙ্গু বাচ্চা, কারণ ও নিজেই তো ম্যাচিওর না শারীরিক দিক থেকে। তো এই বাল্যবিবাহের বিরুদ্ধে রক্ষার জন্য মানে রুখে দাঁড়ানোর জন্য আমাদের নারী শিক্ষার ভীষণ দরকার। যখন মা শিক্ষিত হবে তখন তো মা বলবে যে না আমি বিয়ে দেবো না 18 বছর আগে। আর মা যদি রুখে দাঁড়াতে পারে, সেই মেন্টাল স্ট্রেংথ মার মধ্যে থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই যে মা এটাকে দমন করে না দমন করতে পারে। এবং মা শিক্ষিত হলে তো সন্তান শিক্ষিত হবে আরো বেশি, তখন তো ওর মার শক্তিটা ওর মধ্যে চলে আসবে। দুর্গার মতো মা যদি রুখে দাঁড়ায় যে আমার মেয়েকে আমি 18তে বিয়ে দেবই না, 18-র আগে, আমি ও শারীরিকভাবেই তো শক্তিশালী হয়নি, ও বিয়ে কি করবে? এটা একটা গেল। তারপরে দেখবেন যে জেন্ডার বায়াসনেস থাকে। কোনো একটা জায়গাতে আপনি চাকরি করতে যান প্রাইভেটে, গভর্নমেন্ট এখন মানে নিচ্ছে, মানে মহিলা সংরক্ষণ দিচ্ছে চাকরিতেও, 33% মেয়েদেরও সংরক্ষণ কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের অফিসার র্যাঙ্কে 70, এখন 122টা অফিসার নেবে, এগ্রিকালচার অফিসার, এর মধ্যে 33% মহিলারা রিজার্ভ। আচ্ছা, খুব ভালো খবর, খুব ভালো খবর। মানে একদম আমাদের দেশে এখন আইন করে 100টা বেরোলে 33টা সিট মেয়েরা পাবে, মেয়েদের জন্য রিজার্ভ। আর ওই বাকি যে সিটগুলো আছে ওইগুলির মধ্যেও মেয়েরা কম্পিটিশন করতে পারবে। এমন না যে মেয়েরা ওইগুলিতে যদি ওইগুলির মধ্যে ওরা বেটার রেজাল্ট করে ওইগুলিও ছিনিয়ে নিতে পারবে। এখন ওই স্টেজে এসে গেছে, গভর্নমেন্টও মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে। কিন্তু প্রাইভেটেই দেখবেন যেখানে অনেক সময় কাজ করতে গেলে, সব ক্ষেত্রে না, বলে না আপনি পারতেন না, শুনতে হয় না, আপনি পারতেন না, রাত্রে থাকতে হইব, হঠাৎ করে ডিউটি রাত্রে ডিউটি হবে, মেয়েদের পক্ষে এটা সম্ভব না, বা আপনারা কে পাহারা দিয়ে রাখবে? ওমা তোমার পাহারা দিতে হবে কেন? আমি কি কোনো প্রাণী যে আমাকে পাহারা দিয়ে রাখতে হবে? আমি অনেকখানে শুনেছি যে কাজ করতে, না না আপনারা তো রাখা যেত না, আমার এখানে সব ছেলে, আপনারা কে পাহারা দেবে? এই যে মানে কথাগুলো ভীষণ মানে কানে বাজে। আমাকে কেন পাহারা দিতে হবে? আমাকে কেন সুরক্ষা নেই আমার? এটা তো আমার অপরাধ না, না? এই কারণে তুমি আমাকে চাকরি দেবে না, আমাকে বঞ্চিত করে রাখবে। সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে নারী শিক্ষার ভীষণ দরকার। কুসংস্কার যেটা আমরা বলতে পারছি, যৌতুক নিয়ে দেখবেন অনেক পণ প্রথা, এইটা নিয়ে মেয়েদেরকে অনেক টর্চার করতে হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়। এইটার জন্য রুখে দাঁড়াতে গেলে তো শিক্ষার দরকার। শিক্ষা হলে না আমি জানবো যে আমাকে যখন কেউ মারছে আমি কোথায় ফোন করব, কাকে বলবো, আমার কথাটা বলা কে শুনবে, কে আমাকে প্রোটেকশন দেবে, ওই যে হেল্পলাইন, এটা আমার জানতে হবে। শিক্ষিত হলে না আমি করতে পারবো। শিক্ষার সাথে আপনাকে সুরক্ষা সঙ্গে সঙ্গে ওইটাও পূরক। যে মেয়ে শিক্ষিত সে নিজেকে নিজে সুরক্ষিত রাখতে পারে। এই যে তখন ক্ষমতায়নটা চলে আসে, আর সাহসী পাবেন অন্যরা আপনাকে আঘাত করার। যখন আপনি শিক্ষিত হবেন, যখন আপনি শিক্ষাই আপনাকে বলশালী করবে। বলশালী হতে গেলে বক্সার হতে হয় না, বক্সিং করতে হয় না, ঘুষি দিতে হয় না, বা কারোর সাথে মারপিট করতে হয় না। শিক্ষাই আপনাকে বলশালী করে তুলবে। যখন আপনি শিক্ষিত হবেন, আমি শিক্ষিত হব, আমি বলশালী হব, তখন আমার কেউ বিরুদ্ধাচরণ করার শক্তিটা ওর মধ্যে কমে যায় আর আমার মধ্যে বাড়তে থাকে। সেই বুদ্ধিটা বা সেই বিবেচনাটা বা সেই সচেতনতাটা আজকে ঘরে ঘরে প্রতিটি মেয়ের মধ্যে আসা উচিত, যে আমাকে বলশালী হতে হবে, এবং বলশালী হওয়ার একটাই রাস্তা, আমাকে শিক্ষিত হতে হবে। শিক্ষাই আমাদের বলশালী করে তুলবে। একটাই রাস্তা, অন্যায়ের প্রতিবাদ বলুন, কুসংস্কারের প্রতিবাদ বলুন, সবকিছুতেই আমাদের শিক্ষা আমাদেরকে বলশালী করে তুলবে। আমরা সবাই আজকে এই অঙ্গীকার করব পজিটিভ বার্তা থেকে, যে আমরা বলশালী হব, আমরা ক্ষমতাশালী হব, আমরা প্রগতিশীল হব, আমরা শিক্ষিত হব, আমরা আত্মনির্ভর হব, আত্মমর্যাদা সম্পন্ন হব, এবং সম্পূর্ণতা পাব তখনই যখন আমরা
প্রকৃত অর্থে শিক্ষিত হব। একদম, খুব সুন্দর, খুব সুন্দর কথা একটা বললেন, খুব সুন্দর মেসেজ একটা আমাদের জন্য বা দর্শকদের জন্য বা মহিলাদের জন্য আমাদের খুব সুন্দর একটা মেসেজ এটা। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। তো এরপরে ম্যাডামের কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে আমরা যাব, যে নারী শিক্ষা ও নারী স্বাধীনতা একে অপরের সাথে যুক্ত, আপনি সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন একটু জেনে নেব। স্বাধীনতা বলতে আমাদের মনের মধ্যে একটা শব্দ আহ, আসে, বা একটা ধারণা বা একটা চিন্তা আসে। কি স্বাধীনতা? আমরা যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলাম, লড়ে আমরা পরাধীন ভারতবাসীরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই কথাটা আসে তো। স্বাধীনতা মনে পড়ে, স্বাধীনতার স্বাধীনতার কথাটা আসলেই আমাদের সেই যে একটা ছবি, সেই কত ঝাঁসি বিপ্লবী, রানী, হ্যাঁ, ঝাঁসি রানী, সেই যে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার সব মহিলা, আমাদের যারা দেশপ্রেমী ছিলেন, ওদের কথা মনে আসে। এবং স্বাধীনতা মানেই আমরা মনে করি যে ব্রিটিশদের ওদের যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের সেই প্রতিবাদের পর আমাদের সংগ্রাম, সেই সংগ্রামের পরে আমাদের প্রাণ, নিজের প্রাণ আমরা নিজে দিয়েছি। বলছে হ্যাঁ, আমরা আমাদের প্রাণ চলে যাক, তাও আমরা স্বাধীনতা চাই। স্বাধীনতা তাহলে খুব আমাদের ভীষণ, আমাদের কাছে খুব একটা ভীষণ চাহিদার জিনিস, ঠিক না? স্বাধীনতার জন্য ওরা হেসে হেসে প্রাণ দিয়ে দিচ্ছে। ক্ষুদিরাম ফাঁসি দিয়ে হয়ে যাচ্ছে, সূর্য সেন মরে যাচ্ছে, ঝাঁসি রানী পিঠে বাচ্চা বেঁধে যুদ্ধ করছে, ও জানে মরে যাবে, বাট না, আমি স্বাধীনতা চাই, আমি মরে যাই কিন্তু আমি স্বাধীনতা চাই, দেশের স্বাধীনতা। আমার নিজেরই মানে কিরকম গায়ে কাটা দিচ্ছে, ঠিক না? স্বাধীনতার কথা শুনলেই আমাদের গায়ে কাটা দেয়। 15 আগস্ট আসলে আমাদের একটা কিরকম একটা হয় না, একটা আমার তো ভীষণ হয়, আমি যখন পতাকা তুলি মানে আমার না ভীষণ একটা কিরকম ফিলিংস। আমি মানে 100 বছর পেছনে গিয়ে আমার মনে হয় আমি স্বাধীনতার সংগ্রামে এই ইংরেজদের বিরুদ্ধে আমি সেই গান্ধীজির সাথে ডান্ডি মার্চ করছি, আমার এরকম একটা ফিলিংস আসে। তো এখন আমরা স্বাধীন ভারতে আমরা জন্মেছি, আমরা স্বাধীন, কিন্তু সব মানে ট্রু সেন্সে যাকে বলে আমরা কি স্বাধীন? না। আমরা কি স্বাধীনতাকে মানে সেই স্বাধীনতার স্বাদ কি আমরা পাচ্ছি? স্বাধীনভাবে কি আমরা থাকতে পারছি, বসবাস করতে পারছি? উত্তরটা কি হবে? ঠিক, এখন আমরা মেয়েরা কিন্তু স্বাধীন হইনি, এখন আমরা ঘরের বাইরে বেরোতে আমাদের অনেকবার ভাবতে লাগে। এবং সেই সময় স্বাধীনতার সময়ও আমরা দেখেছি অনেক মহিলা ঘর থেকে বেরোতে পারেনি, কিন্তু ঘরের ভেতর থেকে তারা কিন্তু স্বাধীনতা সংগ্রাম চালিয়েছে। তখন ছিল অনেক শক্তিশালী ছিল মেয়েরা তখন। আমি অনেক সিনেমা দেখেছি যে মেয়েরা ঘরের মধ্যে যে স্বাধীনতা সংগ্রামী পুরুষরা ওদেরকে কিভাবে সাপোর্ট করেছে, সিনেমায় দেখা যায় না? একদম দেখেছি। ওরা সেই বোমা লুকিয়ে রাখার থেকে আরম্ভ করে নিজের গয়না বিক্রি করে দেওয়া, ওদেরকে টাকা পয়সা দেওয়া, যখন ইংরেজরা এসে দরজা টকটক করছে ওরা বেরিয়ে যাওয়া, গিয়ে বলে না কেউ নেই। এবং অনেক কিছু আমরা দেখেছি তখন তাদের মধ্যে সেই সাহসিকতা, মহিষী নারীরা। তো সেই মহিষী নারীরা আমরা স্বাধীনতা পাওয়ার পরে কেমন জানি আমরা একটু মেরমেরে হয়ে গেলাম, আমাদের সেই টেস্টটা মনে একটু কমে গেছে, আমাদের মনে হচ্ছে সিমিয়ে গেছি আমরা। তো এখন আমাদের আবার নতুন করে ভাবতে হবে যে শিক্ষায় যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন স্বাধীনতা আমাদেরকে, সেই স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতা যে কি আমাদের কাছে কত আকাঙ্ক্ষিত, সেটার স্বাদটাও আমাকে নিতে হবে, পেতে হবে। এবং আমরা যেহেতু আজকে নারী স্বাধীনতা, নারী শিক্ষা, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীর প্রগতিশীলতা নিয়ে কথা বলছি, তাহলে আমাদের কথাটা একটু মানে পরিধিটা একটু কম নারী, আমরা এটাতেই আজকে থাকি। তাহলে আমরা নারীর স্বাধীনতা বলতে কি বুঝি? একটাই শব্দ আমার মাথায় আসছে, নারীর স্বাধীনতা কোনো আলাদা শব্দ না। পুরুষ আমাদের সমাজে যা যা করতে পারে নারীরও সেই জিনিসটা করতে পারা উচিত, সেটাই তো স্বাধীনতা। কিন্তু একটা কথা আর একটা, যে আমরা নারী, আমরা কিন্তু সব পারি। তা আমরা একটা ছেলে যদি পড়াশোনা করতে পারে, ফ্লাইট চালাতে পারে, জাহাজ চালাতে পারে, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে পারে, তা মেয়েরাও তো পারছে। এবং যুদ্ধক্ষেত্রে এবং আর্মিদের মধ্যেও মেয়েদেরকে এখন নেওয়া হচ্ছে। আর্মি আমরা রিসেন্ট যে যুদ্ধটা, সিঁদুর যে যুদ্ধ অভিযানটা, দুটো মেয়ে কিন্তু মেয়েরাও সেখানে নেতৃত্ব দিয়েছে, কত ভালো লাগছে। আমাদের যে রাজ্য, সেই রাজ্যে সেই দৃষ্টান্তগুলো নিশ্চয়ই আমাদের মধ্যে পজিটিভ বার্তা আবার দিচ্ছে।
যে সেই বড় যুদ্ধে মেয়েটি যখন ফ্লাইট চালিয়ে যাচ্ছে, সেই যুদ্ধ বিমান আমাদের মানে কিরকম নিজেদের ক্ষমতাশালী লাগছে, মনে একদম হচ্ছে ঠিক। আমরাই যুদ্ধ করছি, একদম ঠিক। কত আমাদের ভালো লাগছে। কুর্নিশ জানাচ্ছি আমরা তাকে দূর থেকে যে তুমি মানে জিতে ফিরে আসো। জিতে ফিরে আসো, মঙ্গলময় হোক সবকিছু। তা আমরা ঘরে বসে ওর জন্য প্রতীক্ষা করেছি। কিন্তু আমাদের মেয়েদের মধ্যে এখন নেগেটিভিটির দিকে যাচ্ছি, ইচ্ছা শক্তিটা কম। আমি দেখেছি, আমি যখন গ্রামে গেছি কাজ করেছি, যে ইচ্ছা যে আমি বড় হব, আমি কিছু করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। আপনিও তো চলছেন, কতটা মেয়ের মধ্যে সেই ইচ্ছা শক্তিটা আপনি পেয়েছেন? অনেক কম। মানে কিছু পেতে গেলে, কিছু করতে গেলে তোমাকে অনেক কিছু হারাতেও হবে। যেমন হারাতে হবে ঘুম, যেমন হারাতে হবে 3 বেলা আরাম। খাওয়া, যেমন হারাতে হবে আরাম, যেমন হারাতে হবে মানে সময়, সব সময় ব্যস্ত থাকতে হবে। সে এইগুলি হারাতে আমি দেখেছি অনেক মেয়েরা চায় না। ওরা বলে না না আমি ঘুমিয়ে থাকি, দুপুরবেলা ভাত খাই, ঘুমাই, ভালো একটা মানে লেজার লাইফ আছে। তাতে নিজে যে মানে আমি যদি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হই, আমি তখনই স্বাধীন হতে পারবো। আমার মধ্যে তখনই সে মানে আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতায়নটা নিজের মধ্যে আসবে। সেটা তো শিক্ষা, তারপরে হলো অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানো, পরিশ্রম করে যখন দাঁড়াবে, যখন রোজগার করতে শিখবে, যখন তুমি একটা কন্ট্রিবিউশন করবে তোমার সমাজ, তোমার সংসারে, সমাজে, দেশে, তখন যেন তুমি বলার অধিকারটা পাবে। একদম। আমি কিছু করব না, আমি শুধু চেঁচাবো, তাহলে তো হবে না, তখন তোমাকে কেউ মানবে না। একদম তাই। তুমি একটা মানে হাসির হাসির পাত্র হবে। তাহলে আমাকে বলতে গেলে আমাকে ওই স্থানে যেতে হবে। আমার কথাটা যখন মানুষ শুনবে, গুরুত্ব পাবে তখনই, যখন আমি নিজেকে একটা জায়গায় নিয়ে দাঁড়া করাতে পারবো। কয়েকদিন আগে আমি একটা পেপারে মানে গুগল, এখন তো গুগলেই পেপার পড়ে ফেরি, ডাচ একজন মহিলা, ডাচ উনি বাইরের কান্ট্রির মহিলা, হারবানিয়া ওনার নাম, এলিস হারবানিয়া বা এলিস আছেই, মহিলা 69 ইয়ার্স ওল্ড। আমাদের দেশে 70 বছরের মহিলারা শুধু বিছানায় শুয়ে থাকে, আমি দেখি, বুড়া হয়ে গেছি আমি। উনি 69 ইয়ার্স ওল্ড, উনি ঘুরতে ঘুরতে কাশ্মীর এসেছিলেন। কাশ্মীর ওনার ভীষণ ভালো লেগে গেছে। দেন শি থট দ্যাট আই উইল স্টে হিয়ার। উনি কাশ্মীরে বসবাস শুরু করেন এবং বিগত কয়েক বছর ধরে উনি কাশ্মীরের ডাল লেকে মানুষ বেড়াতে যায়। এত সুন্দর একটা ভূস্বর্গ, ডাল লেকটা তো একটা অপরূপ, স্বর্গের মতো লাগে। এখানে গিয়ে মানুষ কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতল ফেলে দেয়, চানাচুর খেয়ে প্যাকেট ফেলে দেয় ডাল লেকের মধ্যে। তো এটা তো জল, এখানে এগুলি জমতে জমতে তার শিকারা আর চলে না। শিকারার জন্য তো বিখ্যাত না ডাল লেক, শিকারা আর চলে না, সব আটকে যাচ্ছে। তো মানুষের মধ্যে তো সেই বোধটা নেই, ফেলেই যাচ্ছে। ওই মহিলা, একটি বিদেশি মহিলা, আমাদের কান্ট্রিতে এসে আমাদের দেশকে ভালোবেসে প্রেমে পড়ে গেছে আমাদের দেশে। উনি আমাদের দেশে থাকা শুরু করেছেন এবং প্রতিদিন উনি ডাল লেকে আসেন, উনি শিকারা করে এসে ডাল লেক পরিষ্কার করেন। চিন্তা করা যায়? ঠিক। আমি পড়ে না, আমি ভাবলাম যে আমরা কি করছি, আমাদের দেশকে আমরা পরিষ্কার রাখবো, সেটা না করে আমরা আরো নোংরা করছি। আর আমরা ভাবছি, আমি ভেবেছি আমি নিজেকে খুব শিক্ষিত বলে বেড়াচ্ছি, আমি কি করছি? কিছুই করছি না। একদম তাই। আমার অবদান কতটুকু? ভেরি মিয়ার। বিদেশি মহিলা মানে এগুলি তো মানে এই জন্য আমাদেরকে ভাবায়। এই জন্য আমি সবাইকে বলছি যে জানার আগ্রহ থাকতে হবে। যে তখন যখন তুমি এটা পড়েছো, আমি যখন পড়েছি আমার মধ্যে একটা পজিটিভ ভাইব এসছে যে অনেক কিছু করার আছে বাকি। উনি 69, ইমাজিন 69, মানে 70 ইয়ার্স ওল্ড। উনি প্রতিদিন শিকারা নিয়ে আসে, প্রতিদিন 3-4 ঘন্টা ডাল লেক পরিষ্কার করে। উনি প্লাস্টিক তোলে, বোতল তোলে, এগুলি তুলে উনি পরিষ্কার করে প্রতিদিন। ঠিক, এটি আমাদের লজ্জা, কিন্তু আমাদের দেশে এসে উনি, আমরা যে নোংরা করি সেটা উনি পরিষ্কার করছেন। তাহলে এখন আপনার প্রশ্ন ছিল যে নারী স্বাধীনতা, নারী শিক্ষার সাথে কিভাবে জড়িত। স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, প্রথমেই বললাম যে
যে সেই ইংরেজ, সেই ব্রিটিশ, সেই পরাধীনতা, সেই স্বাধীনতা, এই চারটা জিনিস আমাদের মনে মধ্যে, স্বাধীনতা বললেই আমরা সোজা হয়ে বসে যাই, যে মনে হয় যে এক্ষুনি মানে ক্ষুদিরামের ফাঁসি হবে, ভগৎ সিং এর ফাঁসি হবে, এই যে একটা এটা মনের মধ্যে আসে না স্বাধীনতার সাথে। কিন্তু আজকের দিনে স্বাধীনতা হবে অর্থনৈতিক স্বাধীনতা। মেয়েদের যদি আজকের দিনে স্বাধীনতা চাই, আমাদের তো আর এখন ব্রিটিশ গভর্নেন্স নেই যে আমাদের ব্রিটিশরা পরাধীন করে গেছে, আমরা স্বাধীন দেশে আছি। আপনার প্রশ্নটা ছিল নারী শিক্ষা আর নারী স্বাধীনতা কিভাবে একজনের একটার সাথে একটা জড়িত। স্বাধীনতা বলতে আমাদের মনের মধ্যে কি আসে? পরাধীন ভারত, ব্রিটিশ শাসন, আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা, আমাদের দেশের অল্প বয়সের ক্ষুদিরাম বোসের ফাঁসি, ভগৎ সিং এর ফাঁসি, বিনয় বাদল দীনেশের মৃত্যু, এগুলি আমার মধ্যে, আমাদের সবার মধ্যে নাড়া দেয়। আমরা কিন্তু ওদের দেখিনি, কিন্তু ইতিহাস আমাদেরকে এত মানে সজীব করে রেখেছে এই ব্যাপারগুলো, কষ্ট দেয় আমাদেরকে, আমাদের এখনো মানে রক্তক্ষরণ হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তারপর আমরা স্বাধীন হলাম, স্বাধীন দেশেই আমরা আছি, কিন্তু আমাদের মধ্যে যেই জিনিসটা স্বাধীনতা এখনো কম, সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। সেই স্বাধীনতা আমাদেরকে পেতে হবে, নারীদের কথা বলছি। সেই স্বাধীনতা পাওয়ার জন্য আমাদেরকে এখন কাজ করতে হবে। যেভাবে আমরা পরাধীন ভারতকে স্বাধীন করেছি, সেভাবে আমাদের স্বাধীন ভারতে আমরা অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করব। সেটাই আমাদের হোক নূতন বার্তা, নূতন পণ। সেই পণের মানে সেই বার্তার উদ্দেশ্যে বা পথে আমাদের হাঁটতে হবে। হাঁটতে গেলে আমাদের কি করতে হবে? প্রতিকূলতা অনেক আসবে, বাড়ির থেকে, সমাজ থেকে, সংসার থেকে আমাদেরকে বাধা দেওয়া হবে যে না কি দরকার, বাড়িতে তো ভালোই আছো, রান্না বাড়া করতেছো, খাইতেছো, আর কি দরকার। কিন্তু আমার দরকারটা আমাকে বুঝে নিতে হবে। আমার যখন শিক্ষা থাকবে তখন আমার দরকারটা অন্য বুঝবে। আমার প্রয়োজনটা কি অন্য কেউ বলে দেবে আমাকে যে তোমার এটা প্রয়োজন, এটা দরকার? এটা তো হবে না, না? আমি যখন শিক্ষিত হব, এই আমার দরকার এটা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন চাকরি করছিলাম, প্রায় 10-12 বছর চাকরি হয়ে গেছে, তখন আমার ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল যে আমি ডক্টরেট করব। তখন সবাই, আমি ডক্টরেটের জন্য অ্যাপ্লাই করলাম ডিপার্টমেন্টে, বলে কী লাভ হবে করে, এত পরিশ্রম, 5 বছর করে, বেতন তো বাড়তো না। আমি কি বেতন আমার তখন মনে হয়েছে যে বেতন বাড়ুক বা না বাড়ুক তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার ইচ্ছা, আমার প্রচেষ্টা যাতে বন্ধ না হয়, আমি করব। এবং সেই প্রচেষ্টা আমি 12 বছর যখন আমার হয়েছিল চাকরি, তখন থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করেছি। আমার যখন 17 বছর হয়েছে, প্রতি বছর 2বার করে অ্যাপ্লাই করেছি, 2টো করে, মানে একখানে শুরু হয় মে মাসে, একখানে শুরু হয় অক্টোবরে, নানা কলেজে। তো প্রতি বছর আমি 2বার করে অ্যাপ্লাই করে 5 বছরে 10 বার অ্যাপ্লাই করেছি, পাই না, নানা কারণে পাওয়া যায় না, ডিপার্টমেন্টে নানা ধরনের রুলস রেগুলেশনে। 10 বছর মানে 10 বার অ্যাপ্লাই করার পরে আমি প্রায় 5-7 বছর সংগ্রাম করে তারপরে পেয়েছি। এটার বিনিময়ে হয়তো অর্থনৈতিক লাভবান আমি হইনি, কিন্তু আমি মানসিক যে লাভবান হয়েছি, মানসিকভাবে যে নিজেকে সমৃদ্ধ করার লাভটা, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। নিজের স্বপ্ন পূরণ, নিজের মানসিকতাকে সমৃদ্ধ করা, নিজের সামাজিক যে সম্ভ্রমকে সমৃদ্ধ করা, এটা তো অনেক বড় পাওনা, অবশ্যই বড় প্রাপ্তি, ঠিক না? এই যে স্বাধীনতা মানেই আমাদের স্বপ্ন পূরণ, কিন্তু একটা স্বাধীনতা আমাদের। এই মেয়েদেরকে, এখন নারীদেরকে আমাদের সেই স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটতে হবে। তাতে আমাদের কষ্ট, আমাদের যে সে আরামের জীবন, সে আরামের জীবন থেকে একটু বেরিয়ে আসতে হবে। হয়তোবা আমরা ভবিষ্যতে একটা ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রি করলাম, পজিটিভ বার্তা থেকে করলাম, আপনাদের যে স্যার, ওনার সহযোগিতায় মেয়েরা মিলে একটা করলো, সেখানে ওদেরকে সেটা বানানোর জন্য একটা টিম বানাতে হবে। একটা যদি ফ্রুট প্রসেসিং, আমাদের এখানে অনেক পাইনাপেল নষ্ট হয়ে যায়, একটা ফুড প্রসেসিংয়ের ইন্ডাস্ট্রি করা হলো, উনি হেল্প করলেন, একজন হেল্পিং হ্যান্ড থাকতে হয়, থেকে করে দিলেন। কিন্তু কাজটা তো তোমাকে করতে হবে, মার্কেটিং তোমাকে করতে হবে, কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো, মার্কেটিং প্ল্যান বানানো, প্রমোশন করা, এই কাজগুলো দলে দলে ভাগ করে তোমাদেরকে নিজের বুদ্ধি লাগানো, সেগুলি তো আর কেউ আপনাকে করে দেবে না। তো এই রাস্তায় তোমাকে হেঁটে, তোমাকে একদিন তুমি দেখলে তোমার যে ইন্ডাস্ট্রি, যেটা 10,000 টাকার ইন্ডাস্ট্রি ছিল, সেটা 10 লাখ টাকার হয়ে গেছে।
আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি মাসে তখন 50-60 হাজার টাকা রোজগার করছো, এবং নিজেই তখন আরেকজনকে চাকরি দিতে পারছো। তুমি আরেকজনকে ঢোকাতে পারছো, সেই ক্ষমতায়ন, তুমি তখন কি হয়ে গেলে, ক্ষমতাশালী একজন নারী হয়ে গেলে, এবং তোমার মাধ্যমে আরো অনেক নারীরা ক্ষমতার রাস্তায় হাঁটা শুরু করে দিল। এই যে আমাদের মেয়েদের যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করানোর যে প্রচেষ্টা, সেটা নারীর ক্ষমতায়নের একটি অংশ, এবং সেইটার দিকে আমাদের সবসময় দৃষ্টি রাখতে হবে যে আমরা কত সুন্দরভাবে এবং কত দ্রুত আমাদেরকে নিজের পায়ে দাঁড়া করতে পারি, সেটার লক্ষ্যে আমরা নিশ্চয়ই কাজ করব। কথা বলার থেকে কাজ করতে আমি বেশি বিশ্বাস করি। কাজের মাধ্যমে আমরা যদি কোনো পরিবর্তন আনতে পারি, সেটাই হবে আমাদের পজিটিভ বার্তা। একদম। তো এই প্রসঙ্গেই যে মহিলাদের কথা বললেন, এই প্রসঙ্গেই বলি আর একটা প্রশ্ন, যে বর্তমানে নারীদের স্বাবলম্বী করে তুলতে পারাটা, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি যেখানে চাকরি করছি সেখানে, এটা আপনি বলেছেন যে একটি ট্রেনিং ইনস্টিটিউশন, সেখানে আমার কাজই হলো, মানে নারী পুরুষ দুজনেই, আমার এখানে তো ভেদাভেদ নেই, সবাইকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করাই, নানা ধরনের স্কিল ডেভেলপমেন্ট করে। কারণ চাকরি তো, গভর্নমেন্ট চাকরি তো লিমিটেড, আমাদের জনসংখ্যা বিশাল, সবাই তো আর গভর্নমেন্ট জব পাবে না। আগে আমরা পেয়ে গেছি, তখন জনসংখ্যা কম ছিল। আমি যখন চাকরি পেয়েছি তখন 2টো মহিলা অফিসার ছিল, এখন অন্তত মিনিমাম 2000 হবে, ঠিক না, আমাদের এই ছোট্ট রাজ্যে। তাই এরপরে বড় রাজ্যে গেলে 2 লাখ হবে। তো কিন্তু গভর্নমেন্ট জবের সংখ্যা কমে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের বিকল্পভাবে চিন্তা করতে হবে, রাস্তা চিন্তা করতে হবে, এবং বিকল্পভাবে আমাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এমন দিন আসছে হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা অ্যাকাউন্টেন্সি বা যাই পড়াই, সরকারি চাকরির আশায় বসে থাকলে চলবে না। তখন ডিপ্রেশন আসবে, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসবে। আপনার বাচ্চাকে যদি আপনি যদি বলেন যে সরকারি চাকরি পাইছো না, তাহলে তো কি হবে, তাহলে তো ও তো ডিপ্রেশনে চলে যাবে। তো মা হিসাবে আপনাকে বিকল্প রাস্তা চিন্তা করে এখন থেকেই, যে দেশ আগের থেকেই প্ল্যানিং করে চলে, সেই দেশের কিন্তু কোনো ধরনের মানে কষ্ট দুঃখ হয় না। যে সংসার, আপনি নিশ্চয়ই একটা LIC পলিসি করেছেন, আমরা যেদিন চাকরি করেছিলাম 2-4 টাকা RD করা, পোস্ট অফিসে রাখা, তখন থেকেই অল্প বেতন পেতাম, 100 টাকা 200 টাকা রেখেছি। এই জন্য এখন এই টাকাগুলি একটু বেড়ে বেড়ে অনেক টাকা হয়ে গেছে। এটাকে বলে প্ল্যানিং অ্যাট দ্য রুট। সেই 30 বছর আগে থেকে প্ল্যানিং করেছি, আমার মেয়ের বিয়ে হবে 30 বছর আগে থেকে আমরা জমাই, সবাই মেয়ের জন্য জমাই। তাহলে প্রত্যেকটা মা বাবা, মধ্যবিত্ত মা বাবা মেয়ের বিয়ে কি করে দেয়, ধুমধাম করেই দেয়। ওই যেদিন মেয়ে হয়েছে ওই দিন থেকেই 10 টাকা 15 টাকা 20 টাকা করে জমায়। আমাদের মেয়েদেরকেও নিজের পায়ে দাঁড়াতে গেলে যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা একটু একটু করে শুরু করে দিতে হবে, এবং সেই প্রচেষ্টা এবং ইচ্ছা শক্তিটাকে বাড়িতে বসেই বাড়াতে হবে। এটা বাড়ানোর কোনো মন্ত্র নেই, এটা নিজেকেই নিজে বাড়াতে হবে। এই যে আপনি বলছিলেন গল্পের ছেলে, কলকাতা থেকে এসে আপনি এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নের রাস্তায় হাঁটা শুরু করেছেন, সেটা কেউ আপনাকে শিখিয়েছে? আপনার নিজের থেকে ইচ্ছা এসছে। এই ইচ্ছাটা কিন্তু কেউ কাউকে দিতে পারে না। হ্যাঁ, একমাত্র মা দিতে পারে। মা এমন একটা মানুষ, আমাদের জীবনে একটা লিভিং গড, জীবন্ত ভগবান। উনি আমাদেরকে সেই ইচ্ছার যে পাখা, মা প্রতিদিন কাউন্সিলিংয়ের মাধ্যমে ইচ্ছার পাখাটা আমাদেরকে দিতে পারে। আমি ভীষণ বিশ্বাস করি, ইচ্ছা যদি তোমার থাকে, তুমি সেই চাঁদের পাহাড়ে পৌঁছতে পারবেই পারবে, তোমাকে কেউ রুখতে পারবে না। আর এই ইচ্ছা শক্তিটা নিজের মধ্যেকে জন্মাতে হয়, কাল্টিভেট করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়। আজকে এইটুকু ইচ্ছা, কালকে এত বড় ইচ্ছা, এরপর দিন এত বড় ইচ্ছা, বাড়াতে হবে ইচ্ছাটাকে। কিন্তু ইচ্ছার বীজটাকে কিন্তু মাই বপন করে, উচ্চাকাঙ্ক্ষা বাচ্চাদের মধ্যে কিন্তু মাই দেয় যে তোমাকে তুই পারবি। এবং এই রাস্তা বন্ধ হয়ে গেলে কিচ্ছু হয়নি, আরো 10টা রাস্তা তোমার খুলে যাবে। এমন আজকে আমি সমস্ত নারী যারা আমাদের সাথে যুক্ত আছে, আমাদের সমাজে আমার কাছে আছে বা পজিটিভ বার্তার সাথে যুক্ত আছে, সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমাদেরকে স্বাধীনতা, নারী স্বাধীনতা, যে ট্রু সেন্সে যে আমাদের মিনিং, সেই স্বাধীনতার পথে, আমাদের স্বপ্ন পূরণের পথে আমাদেরকে আবার নতুন করে হাঁটা শুরু করতে হবে। এবং আমরা অবশ্যই পারবো সেই স্বপ্ন পূরণ করতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে, স্বাধীনভাবে চলতে,
আত্মসম্মানের সাথে চলতে এবং একটা দৃষ্টান্তমূলক জীবন কাটিয়ে এই পৃথিবী থেকে যেতে। খুব সুন্দর কথা। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে আজকের আলোচনা। অনেকক্ষণ আমরা কাটালাম। কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আমাদের ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। হ্যাঁ, তো সত্যি খুব ভালো লাগলো আলোচনা আমাদের, কিন্তু কিছু আর করার নেই, আমরা আলোচনার একেবারে এই সময় আমাদের হাতে শেষ। তো আমরা বলবো যে আমাদের অনুষ্ঠানগুলি আগেই দেখার জন্য যে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।